তো আজকে প্রথম যে টপিকটা আমরা আলোচনা করছি আমাদের ভারতীয় সংবিধান নিয়ে। তো টপিকটার নাম নেচার অ্যান্ড সালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই টপিকটা আরো অনেক নামে ডাকা যায়, যেমন বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই নামেও ডাকা যায়, আবার সালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আবার ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই তিনটে নামে এই টপিকটাকে ডাকা যায়। কনস্টিটিউশন মানে কি? সংবিধান। আমাদের গর্ব এই সংবিধানের জন্য, কারণ এর থেকে বড় সংবিধান গোটা পৃথিবীতে আর কোথাও নেই। এতটাই বড় সংবিধান আমাদের। এবং এই সংবিধানে কিছু জিনিস এইটা পড়াবার আগে তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে একটা অ্যাক্ট। তোমরা এখন পর্যন্ত অলরেডি দুটো অ্যাক্ট পড়েছো, একটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, একটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট। তো এই অ্যাক্ট গুলো তৈরি কিভাবে হয় সেটা আগে জানতে হবে। অ্যাক্ট গুলো তৈরি হয় এইভাবে। প্রথমে বলি আমাদের যে সংবিধান সেটা কবে তৈরি হয়েছিল, একটু নোট ডাউন করে নেবে। 26 নভেম্বর 1949 তৈরি করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অবশ্যই তিনি এই বিরাট লার্জেস্ট কনস্টিটিউশন তৈরি করেছেন আমাদের জন্য, তাতে আমরা গর্ব অনুভব করি তার প্রতি। স্যার কে আরেকবার বলুন যেটা নোট করতে বললেন। আমাদের কনস্টিটিউশন তৈরি করা হয়েছে 26 নভেম্বর 1949। তৈরি কে করেছে? ডক্টর বি আর আম্বেদকর। উনি তৈরি করেছেন আমাদের এই কনস্টিটিউশন। কনস্টিটিউশনে টোটাল নাম্বার অফ আর্টিকেল কতগুলো আছে? এতদিন সেকশন পড়ছিলে, এইবার পড়বে আর্টিকেল। সেকশনটা চলে গেল, এবার আর্টিকেল এলো। আর আর্টিকেলের ভেতরে যেগুলোকে বলে ওগুলোকে ক্লজ বলে। আমি ফার্দার সময় এগুলোকে ডিসকাস করব। যাই হোক, তাহলে আমাদের কনস্টিটিউশন কবে তৈরি হলো? 26 নভেম্বর 1949 তৈরি করেছেন ডক্টর বি আর আম্বেদকর। ইনি তৈরি করেছেন, এইটুকু আগে জানলাম। এবার জানি একটা ল কিভাবে পাস হয়। আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটা প্রথমে নাম ছিল ইন্ডিয়ান কন্ট্রাক্ট বিল। বিল ছিল, বিল। অ্যাক্টের আগে, পাস হওয়ার আগে বিল থাকে। এই পাসটা হয় কিভাবে বা কোথা থেকে হয় সেটা তো জানতেই হবে। তো পাসটা হয় হচ্ছে পার্লামেন্ট থেকে। পার্লামেন্টটা কোথায় আছে? দিল্লিতে আছে। পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটা লোকসভা, একটা রাজ্যসভা। একে হাউস বলে, টু হাউস। লোকসভার সিটের সংখ্যা কত? লোকসভার সিটের সংখ্যা হলো 545। এই 545 কে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে বেরোয় 363। তো একটা বিল প্রথমে লোকসভায় পেশ করা হয়। লোকসভায় পেশ করার পরে 363 জন লোকের সাপোর্ট লাগে। 363 জন লোক ইন্ডিয়ান কন্ট্রাক্ট বিলটাকে সাপোর্ট করলো, ঠিক আছে। পরবর্তীকালে ওটা আসে রাজ্যসভায়। রাজ্যসভার টোটাল মেম্বার সংখ্যা হলো 545টা। এই 545 জন লোকের মধ্যে মানে লোককে তোমাকে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করতে হবে। আছে হলো 163টা। এই 163 জন লোক ওই ইন্ডিয়ান কন্ট্রাক্ট বিলটা যখন রাজ্যসভায় ঢোকে তখন তারা ভোট দিয়ে মানে তারা সাপোর্ট করে 163 জন মিলে। এটা করতেই হবে। যখন দু জায়গাতেই, একটা জায়গায় ওই লোকসভা আর এই রাজ্যসভা, যখন দু জায়গাতেই সাপোর্ট দিল, সাপোর্ট দিয়ে কার কাছে যায়? প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট কি করে, যে মানে পার্লামেন্ট যে জিনিসটা মানে পাস করে পাঠিয়ে দিল, প্রেসিডেন্ট সেটা দেখে, পরে তারপর তিনি সই করে দেয় ওখানে। যেদিন উনি সই করে দিল
সেদিন থেকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা, ইন্ডিয়ান কন্ট্রাক্ট বিলটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে পরিণত হয়ে গেল। তো তো আজকের জিনিস বলি, এই যে যারা লোকসভা রাজ্যসভায় বসে থাকে তাদেরকে কি বলে? এমপি বলে, মেম্বার অফ পার্লামেন্ট। সেন্ট্রালে যখন ভোট হয় তখন এরা জিতে আসে, জেতার প্রসেস পরে জানা যাবে, এখন আমি বলছি না, কারণ বিরাট ভাস্ট প্রসেস। আর এই যে মমতা ব্যানার্জি আমাদের, এদেরকে কি বলে? এম এল এ বলে, এম এল এ বলে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা বলে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অর্থাৎ বলতে গেলে দুটো জায়গায় দুটো আলাদা আলাদা নাম, এটা একটু মনে রাখবে, যাতে পরবর্তীকালে যখন তোমাকে বলবে বিধানসভা, এই বিধানসভাটা কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটাও একটা হাউস। অর্থাৎ তাহলে কি আলটিমেট কি দাঁড়ালো? সেন্ট্রালে কটা হাউস আছে? দুটো, একটা লোকসভা একটা রাজ্যসভা। আর ওয়েস্ট বেঙ্গলে কটা হাউস আছে? একটা, তার নাম কি? বিধানসভা। বিধানসভায় কটা সিট? 295টা, 295টা সিট। এদের এখানে যারা যারা বসে থাকে তাদেরকে কি বলে? এমএলএ বলে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এইবার বলি, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, একটা অ্যাক্ট তৈরি করতে গেলে সেটা প্রথমে বিল থাকে, বিল থাকার পরে সেটা লোকসভায় পেশ করা হয়, লোকসভা পাস করে, রাজ্যসভায় পেশ করা হয়, রাজ্যসভা পাস করে, তারপর প্রেসিডেন্ট সাইন করে দেয়, সাইন করার পরে সেটা অ্যাক্টে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের এবার কনস্টিটিউশনে ফিরে আসি। আমাদের এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একদা বিল ছিল, এটা তৈরি কে করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। হ্যাঁ, কত সালে? 26 নভেম্বর 1914। হ্যাঁ, এইটা পাস কে করেছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি ছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওই সময়কার, এখনকার না, ঠিক আছে? এখন তো উনি কি করেছিলেন? এতে সাইন করে দিয়েছিলেন। সাইন করলে কি হবে? বিলটা অ্যাক্টে পরিণত হয়ে যাবে। এবং তুমি তো জানলে কবে কবে তৈরি হয়েছে, প্রেসিডেন্ট কবে সাইন করেছে, সবই জানলে না, কবে সাইন করেনি, কে সাইন করছে সেটা জানলে। তাহলে এবার জানতে হবে এটা কবে এনফোর্সেবল হয়েছে, মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে এনফোর্সেবল হয়েছে, মানে কার্যকারী কবে থেকে হয়েছে? 26 জানুয়ারি 1950। 1950 সালের 26শে জানুয়ারি 1950-তে এটা কার্যকারী হয়। So the Indian Constitution, the Constitution of India was adopted on 26 November 1949. Constitution of India কে গ্রহণ করা হয়েছিল 26 November 1949 and signed by the President Dr. Rajendra Prasad, এবং সাইন করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। But it came into force, এবং সেই Constitution of India টা কার্যকারী হয়েছিল with effect from 26 জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950-তে এটা কার্যকারী হয়েছিল। এনফোর্সেবল মানে হচ্ছে কার্যকারী হওয়া। এটা হলো ইন্ট্রো। এইবার আসছি সালিয়েন্ট ফিচার্স, যাকে বেসিক ফিচার্স, যাকে ক্যারেক্টারিস্টিক্স বলা হয়ে থাকে অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। The Constitution of India is a comprehensive document containing elaborate details for a good governance of the country. Constitution of India তৈরি করা হয়েছে আমাদের মানে গভর্নমেন্টের ভালোর জন্য তৈরি করা হয়েছে। এইবার নাম্বার 1 সালিয়েন্ট ফিচার্স এর কথা বলতে, লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। লেন্দিয়েস্ট মানে সবথেকে বড় কনস্টিটিউশন। The Constitution of India is the longest and lengthiest constitution of all the written constitution of the world. সারা ভারত, সারা পৃথিবীতে এত বড় কনস্টিটিউশন আর কোথাও নেই। এবং শুধু বড় না, লিখিত কনস্টিটিউশন অনেক জায়গায় আছে, ওরাল কনস্টিটিউশন, যেমন সুইজারল্যান্ডের কনস্টিটিউশন ওরাল কনস্টিটিউশন, কিন্তু আমাদের কনস্টিটিউশন আমাদের দেশের গর্ব যে লিখিত কনস্টিটিউশন। It is 5 times bigger than the Constitution of USA. আমেরিকার কনস্টিটিউশন থেকে 5 গুণ বড়,
এবং 7 টাইম বিগার দেন দ্য কনস্টিটিউশন অফ ফ্রান্স, ফ্রান্সের কনস্টিটিউশন থেকে 7 গুণ বড়। তারপরে দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ইট কনসিস্টেড 395 আর্টিকেলস, যেখানে 395টা আর্টিকেল আছে এবং 8টা শিডিউল আছে। এবং 8টা শিডিউল আছে, তাহলে কনস্টিটিউশনে কতগুলো আর্টিকেল আছে? 395 আর্টিকেল এবং 8টা শিডিউল। এবং যেটা ইট হ্যাজ বিন অ্যামেন্ডেড 107 টাইম আপ টু দ্য এন্ড অফ 2009। অ্যামেন্ডেড মানে কি? অ্যামেন্ডেড মানে চেঞ্জ, অর্থাৎ 2009 পর্যন্ত 107 বার চেঞ্জ হয়েছে। মানে কোন আর্টিকেল ধরো চেঞ্জ করার দরকার পড়েছে, সেই নাম্বার কতবার চেঞ্জ হয়েছে? 107 বার চেঞ্জ হয়েছে 2009 পর্যন্ত। দ্য ওমেন রিজার্ভেশন বিল, এই যে একটু আগে যেটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম, ওমেন রিজার্ভেশন বিল পাস, ওমেন রিজার্ভেশন বিল 2010 ওয়াজ পাস ইন জানুয়ারি, 1 জানুয়ারি 2010 ইন রাজ্যসভা। তাহলে রাজ্যসভা কি করেছে? ওমেন রিজার্ভেশন বিলটা পাস করে দিয়েছে, বাট হ্যাজ বিন পেন্ডিং ইন লোকসভা। কিন্তু যেটা লোকসভা কি করেছে? পাস করেনি, ঝুলিয়ে রেখে দিয়েছে। ইফ ইট ইজ পাস ইন দ্য লোকসভা, যদি সেটা লোকসভা পাস করে দিত, দেন ইট বিকাম 108 টাইম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে যেত। এবার এখানে একটা বক্তব্য আছে আমার, একটা কক্ষ পাস করলে কিন্তু হবে না, দুটো কক্ষ পাস করলে তবেই সেটা অ্যাক্ট হবে, আর না হলে বিলেই পরিণত হয়ে থেকে যাবে, তখন সেটা পেন্ডিং হয়েই রেখে যাবে, সেটা আর অ্যাক্ট হবে না। আর অ্যাক্ট না হলে আমাদের সোসাইটিতে কার্যকারীও হবে না, বিলের কোনো ভ্যালু নেই। এইটা হচ্ছে লেন্দিয়েস্ট কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের সব থেকে বড় কনস্টিটিউশন, তার জন্য আমাদের গর্ব। এইবার যেটা আসছে সেটা পড়াবার আগে আমি বলি প্রিএম্বল জিনিসটা কি। প্রিএম্বল হচ্ছে আমাদের গোটা কনস্টিটিউশনের সারসংক্ষেপ। হ্যাঁ, এবং আমি বলে দিই প্রিএম্বলের টোটাল ওয়ার্ডের সংখ্যা কত? 82টা, 82 ওয়ার্ড আছে টোটাল। এই যে প্রিএম্বলটা, এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে শুরু করে এইটুকুর মধ্যে টোটাল 82 ওয়ার্ড আছে। আচ্ছা, এর একটা বিশেষত্ব আছে, এই জিনিসটা লিখতে গেলে এইখানে যেমন যেমন লেখা আছে, যেখানে বড়, যেখানে ছোট, যেখানে কমা, যেখানে ফুল স্টপ, সেইখানে তেমনই লিখতে হবে তোমায়। তুমি চাইলে উই এ ডাব্লুটা বড় হাতের দিয়ে বাদ বাকি সব ছোট হাতের দিয়ে দিলে সেটা কিন্তু হবে না, যেমন লেখা আছে তোমাকে তেমনই লিখতে হবে। যেখানে বড় সেখানে বড়, যেখানে ছোট সেখানে ছোট, যেখানে হাইফেন, যেখানে কমা, যেখানে সেমিকোলন, সব হুবহু ডিটো লিখতে হবে এটা। So according to the meaning of preamble, the Constitution of India has been adopted by the people themselves. Preamble বলছে যে আমাদের কনস্টিটিউশন কে অ্যাডপ্ট করেছে? জনগণ অ্যাডপ্ট করেছে। তো আমরা এবারে প্রিএম্বলটা পড়ব, ভালো করে মন দিয়ে শোনো সবাই। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবাসী, হ্যাভিং solemnly resolved to constitute in India into a sovereign, sovereign মানে সার্বভৌমত্ব, অর্থাৎ আমাদের প্রেসিডেন্টের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে। সোশ্যালিস্ট, সামাজিকতা, অর্থাৎ আমাদের দেশ সমাজতন্ত্র। সেকুলার, ধর্মনিরপেক্ষ, যে কোনো ধর্ম পালন করা যাবে। ডেমোক্রেটিক, গণতন্ত্র। আর রিপাবলিক, প্রজাতন্ত্র। অ্যান্ড টু সিকিউর অল ইটস সিটিজেন, এবং সমস্ত সিটিজেনকে সিকিউর প্রদান করবে। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, জাস্টিস। সোশ্যাল, আমাদের দেশে সামাজিকতা আছে, ইকোনমিক, অর্থনীতি আছে, এবং রাজনীতি আছে, পলিটিক্যাল। লিবার্টি অফ থট, চিন্তাধারা মুক্ত, আমি যেটা ইচ্ছে ভাবতে পারি, কোনো রেস্ট্রিকশন নেই। এক্সপ্রেশন, আমার ইচ্ছা হলে এটা বলতে আমি বলতে পারি। বিলিফ, ফেইথ এন্ড ওরশিপ, আমি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারি। আজকে আমার মনে হলো আমি নিগমানন্দ ঠাকুরেও বিশ্বাস করি, কালকে মনে হলো আমি রামকৃষ্ণও বিশ্বাস করতে পারবো, পরশুদিন মনে হলো আমি আল্লাহর উপর বিশ্বাস করবো, তাহলে সেটাও করতে পারবো। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি, সবার জন্য সমান অপরচুনিটি দেওয়া আছে, কেউ ছোট বড় নয়, আমাদের ভারতবর্ষে সবাই সমান।
and to promote among them all, এবং সবাইকে নিয়েই আমরা উন্নতি করব। কেউ পিছিয়ে পড়ে থাকবে সেটা কিন্তু কখনোই আমাদের সংবিধান চায় না। fraternity assuring dignity of individual। আচ্ছা, fraternity assuring dignity of individual মানে হলো প্রত্যেকটা ব্যক্তির সম্মান আছে, সম্মানের জন্যই আমরা বেঁচে আছি, আমরা সসম্মানে বেঁচে থাকি, আমাদের কেউ অসম্মান করতে পারবে না। and unity and integrity of the nation, আমাদের দেশ অখণ্ড দেশ, অর্থাৎ আমাদের দেশ এই যে এত বড় ভারতবর্ষ, এটা কোনোদিন খণ্ডে খণ্ডে বিভক্ত হবে না, অখণ্ড থাকবে। in our constituent assembly this 26th day of November 1949 do hereby adopt, enact and give ourselves to our constitution। অর্থাৎ আমাদের সংবিধান 26 ডে অফ নভেম্বর, নভেম্বরের 26শে নভেম্বর 1949 এ অ্যাডপ্ট করা হলো। এবং সেই সময় সাইন কে করেছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি কে ছিলেন? প্রেসিডেন্ট। এবং মানে কত সালে আমাদের সংবিধান তৈরি হয়েছে? 26শে জানুয়ারি, সরি 26 তৈরি হয়েছে 26 নভেম্বর 1949। আর কত সালে এনফোর্সেবল হয়েছে, কার্যকারী হয়েছে? 26শে জানুয়ারি 1950। এইবার আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইট, এর বাংলা কি? মৌলিক অধিকার। আচ্ছা, আমাদের কিছু মৌলিক অধিকার আছে, এই অধিকারগুলো আগে জানতে হবে। আচ্ছা, সেটা বলবার আগে আমি বলি, এখানে বলা আছে ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারান্টেড টু এভরি সিটিজেন অফ ইন্ডিয়া ইন পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 12 থেকে 35 এর মধ্যে বলা আছে। পার্ট নাম্বার কত? 3। এই দুটোই মুখস্থ রাখতে হবে। These rights are enforceable by judiciary system as a fundamental right। অর্থাৎ ফান্ডামেন্টাল যে রাইট গুলো আছে সেই রাইট গুলো জুডিশিয়ারি দ্বারা কার্যকারী হয়। অর্থাৎ তোমার যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে তুমি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যেতে পারো, অন্য কোর্ট গেলে হবে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে একমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যেতে পারবে, অন্য কোথাও গেলে তোমার তারা কোনো রকম মানে সলভ করতে পারবে না। তো wherever these rights are violated, যদি এই রাইট গুলো ভায়োলেট হয়, আচ্ছা রাইট গুলো কি সেটা জানতে হবে, তো খুব শীঘ্রই জানাচ্ছি। যারা the aggrieved person, aggrieved মানে কালকে বলেছিলাম যে সাফারার ব্যক্তিকে aggrieved person বলা হয়, can approach the supreme court, সুপ্রিম কোর্ট যেতে পারবে, হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, কান্ট্রির সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। যেটা আর্টিকেল কত নম্বর আর্টিকেলে যেতে পারবে? 32 আর্টিকেলের উপর বেস করে যেতে পারবে সুপ্রিম কোর্টে। which is itself a fundamental right incorporate in part 3। তাহলে ফান্ডামেন্টাল রাইট কততে আছে? পার্ট 3 তে আছে। কত আর্টিকেল? 12 থেকে 35। ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে কোথায় যাব? সুপ্রিম কোর্টে যাব। কত নম্বর আর্টিকেলের বেস করে যাব? 32 নম্বর আর্টিকেলে বেস করে যাব। the remedies under article 32 are in nature of writ। আচ্ছা, এইবার একটা কথা বলি, রিট বলবার আগে আমি তোমাকে বলছি কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে। নাম্বার 1, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 থেকে 18, অর্থাৎ সবাই সমান। পড়বে কিছু, মানে আজকে পড়বে না, কয়েকদিন পরে পড়বে, এগুলো সব চিন্তা নেই, শুধু এখন জেনে রাখো বা চাইলে নোট করে রাখতে পারো। রাইট টু ইকুয়ালিটি, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কোন কোন রাইট পড়ে? প্রথম পরে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 থেকে 18, অর্থাৎ আমরা সবাই সমান। নাম্বার 2, রাইট টু ফ্রিডম, ফ্রিডম বলতে আমাদের সবার মানে মানে ফ্রিডম ফ্রিডম বলতে স্বাধীনতা, আমাদের সবার স্বাধীনতা আছে। এটা আর্টিকেল কত? আর্টিকেল 19 থেকে 22, রাইট টু ফ্রিডম। 3 নম্বর, রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে শোষণ, EXPLOITATION, এক্সপ্লয়টেশন।
মানে হলো শোষণ, অর্থাৎ শোষণের বিরুদ্ধে সোচ্চার হব। কারা? আমরা। এর আর্টিকেল কত? 23 আর 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। রিলিজিয়ান বলতে ধর্ম, আমরা যে কোনো ধর্ম পালন করতে পারি, যেটা আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত বলা আছে। রিলিজিয়ান নিয়ে বলা আছে আর্টিকেল 25 থেকে 28। নেক্সট হচ্ছে কালচারাল এডুকেশনাল রাইটস। কালচারাল এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 and 30। এখানে কি বলা আছে? যে সমস্ত ভাষা অবলুপ্ত হয়ে যাচ্ছে, তুমি চাইলে সেই সমস্ত ভাষাকে সংরক্ষণ করে রাখতে পারো, এবং সেই যে সংরক্ষণ করে রাখবে তারা হেল্প লাগবে তো কে করবে? আমাদের কনস্টিটিউশন করবে। এটা কালচারাল এন্ড এডুকেশনাল রাইটসে বলা আছে। আরো বলা আছে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু মানেই মুসলিম নয়, অন্য কোনো কাস্টও হতে পারে, আমাদের এখানে মুসলিম, অন্য জায়গায় কি সেটা দেখতে হবে। তো যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা কি করবে? তারা নিজের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, এটাও বলা আছে কালচারাল এডুকেশনাল রাইটস। আর তারপরে একটা যে রাইটটা ছিল রাইট টু প্রপার্টি, যেটা অমিট হয়ে গেছে, এখন আর নেই। আর 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ অমিট হয়ে গেছে। নেক্সট লাস্ট রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ আর্টিকেল 32। এই হলো টোটাল 7টা ফান্ডামেন্টাল রাইট যাকে মৌলিক অধিকার বলা হয়, এবং 7টার মধ্যে একটা অমিট হয়ে গেছে, তাই 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। তো ফান্ডামেন্টাল রাইট তো জানলাম, এবার কি বলছে এখানে? দ্য রেমিডিজ আন্ডার আর্টিকেল 32 আর ইন দ্য নেচার অফ রিট। আচ্ছা, রিট কি জিনিস? আমরা জানলাম ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারি, ভালো কথা। সুপ্রিম কোর্টে যাওয়ার আর্টিকেল হচ্ছে 32, হাইকোর্টে যাওয়ার আর্টিকেল কি বলেছি? বলিনি এখনো। হাইকোর্টে যাওয়ার আর্টিকেল হচ্ছে 226। এই নাম্বার আর্টিকেলের উপর বেস করে সুপ্রিম কোর্ট হাইকোর্টে তো যাবো, কিন্তু একটা বেস লাগবে তো, অর্থাৎ কোন একটা গ্রাউন্ড লাগবে তো। সেই গ্রাউন্ড গুলো কি কি হবে? ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট তো হবে, বুঝলাম। তো ভায়োলেট হলে কোন গ্রাউন্ডে পড়বে? এই যে গ্রাউন্ডে পড়বে সেই গ্রাউন্ড গুলোকে কি বলে? রিট বলে। WRITS, রিট। গ্রাউন্ড গুলোর নাম দেখো, একটু বিস্কেল, কিন্তু এগুলি পড়তে হবে। হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কুয়ারেন্টো এন্ড সার্টিওরারি। এই 5টা গ্রাউন্ড আছে, যে 5টা গ্রাউন্ডের উপর বেস করে তুমি চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারো। এইটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আচ্ছা, তো এরপর আমরা আসছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যাকে ডিপিএসপি নামে সবাই চেনে। আচ্ছা, এটা পড়বার আগে আমি এই জিনিসটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই। এটা কি জিনিস? এই জিনিসটা হচ্ছে এরকম, তোমাদের তো রাইট টু ইকুয়ালিটি দিয়েছে, রাইট টু ফ্রিডম দিয়েছে, রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন দিয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান দিয়েছে, কালচার এডুকেশনাল রাইট দিয়েছে, এত আর্টিকেল দিয়েছে তোমাদের, মানে মৌলিক অধিকার দিয়েছে, হ্যাঁ না? তো তাহলে কিছু অধিকার আছে, এটা মৌলিক অধিকার নয়, এগুলো আর কিছু অধিকার আছে যেগুলো গভর্নমেন্ট চাইলে দিতে পারে। যেমন প্রথমেই আছে কাজের অধিকার, রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার। তারপর আচ্ছা, তো এখন বলা যেতে পারে এখন তো এডুকেশনটাও মানে ফান্ডামেন্টাল রাইটে চলে এসছে, কিন্তু সেটা মানে বলতে গেলে 6 থেকে 14 বছর শিশুদের বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে কে? গভর্নমেন্ট। ভালো কথা, মানে ক্লাস 8 পর্যন্ত। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে তাহলে 14 বছর 8-এর পরে কি আমরা আর পড়বো না? হ্যাঁ, পড়বে, অবশ্যই পড়বে। তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো থাকে তাহলে অবশ্যই পড়বে। তাহলে কি অন্যান্য রাজ্য পড়ায় না? সুপ্রিম কোর্ট জানিয়েছে বা কনস্টিটিউশন বলেছে, যদি কোনো রাজ্যের মানে পড়ানোর ক্ষমতা থাকে ফ্রিতে, তাহলে সে রাজ্য পড়াতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লাস 8-এ পড়াতে পারবে না, তাই পড়ায় না। কিন্তু অন্য রাজ্য যদি মনে করে পড়াতে পারবে তো পড়াবে, তাতে কোনো বাধা নেই।
আচ্ছা যাই হোক, তো তাহলে আমরা জানলাম কাজের অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না, মানে নেই এখনো পর্যন্ত। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল পিস সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা ব্যবস্থা, এটাও ফান্ডামেন্টাল রাইটের মধ্যে নেই। আচ্ছা, তারপরে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড কি জিনিস? ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে বলতে গেলে তোমাদের এই যে এত ল পড়ছো, এই হিন্দু ম্যারেজ, মুসলিম ম্যারেজ, হিন্দু ডিভোর্স, মুসলিম ডিভোর্স, এই সবগুলো এক করে ম্যারেজের জন্য একটা ল, ডিভোর্সের একটা ল, সাকসেশন মানে উত্তরাধিকারের একটা ল, এই রকম করে দেওয়ার মানে আওয়াজ আসছে। তো এটাকে বলে ইউনিফর্ম সিভিল কোড। এরকম বহু বহু আছে, যে সমস্ত আর্টিকেল গুলো ফান্ডামেন্টাল রাইটের আওতায় পড়ে না, কিন্তু কিন্তু কার আওতায় পড়ে? ডিপিএসপির আওতায় পড়ে। এইগুলো পলিটিক্যাল পার্টি চাইলে এই অধিকারগুলো দিতে পারে। আজকে ধরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইলো যে সবাইকে চাকরি দিয়ে দেবে, দিতে পারে, সেই ক্ষমতা তার আছে। তা বলে তুমি বলতে পারো না আমি আমি পড়াশোনা করেছি, আমাকে চাকরি দিতে হবে, সেটা বলতে পারবে না। ঠিক আছে, স্যার আপনি বললেন এইভাবে কি আন্দোলনটা করব? আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের আচ্ছা বুঝলাম বুঝলাম। আপনাদের নেতাকে নিয়ে নেবেন, অর্পণ মাঝি। তাহলে আর পাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই স্যার। কেন? না ঠিক আছে, আচ্ছা আমি শেষে কিছু কথা বলবো, পড়িনি তারপর বলবো। তো যাই হোক, তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কন্টেইন ইন পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51। আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত যে সমস্ত আর্টিকেলের কথা এখানে বলা আছে, এবং এর পার্ট নাম্বার কত? 4। এইখানে বলতে গেলে যে সমস্ত আর্টিকেল আছে তাদেরকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যে সমস্ত আর্টিকেল ভবিষ্যতে এনফোর্সেবল হতে পারে, মানে ভবিষ্যতে এটা ফান্ডামেন্টাল রাইটের আওতায় আসতে পারে, কিন্তু এখনো আসেনি। তবে আর্টিকেল 51 of the constitution set out aims and objectives to be taken by the state in the governance of the country. কান্ট্রির লক্ষ্য মানে এইমস এন্ড অবজেক্টটাকে কে ঠিক করে? এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবং হাউএভার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিজ আর পলিটিক্যালি এনফোর্সেবল। আমি এক্ষুনি বলেছি মমতা ব্যানার্জি চাইলে রাইট টু ওয়ার্ক দিতে পারে, বাট লিগালি নট এনফোর্সেবল। কিন্তু তুমি চাইলে আইনগত কোনো সাহায্য তুমি পাবে না। ইফ দ্য স্টেট ইজ নট এবল, যদি স্টেট সক্ষম না হয় টু ইমপ্লিমেন্ট দিস প্রভিশন, এই প্রভিশন গুলোকে কার্যকারী করতে, মানে রাইট টু ওয়ার্ক, তো তারপর ওই যে বললাম ইন্টারন্যাশনাল পিস সিকিউরিটি, তারপর ইউনিফর্ম সিভিল কোড, হ্যাঁ, তারপর রাইট টু ফুড, এইগুলো দিতে যদি সক্ষম না হয়, নো অ্যাকশন ক্যান বি টেকেন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট ইন দ্য কোর্ট অফ ল। কোর্ট অফ ল এ কোনো অ্যাকশন তুমি নিতে পারবে না। তোমাকে প্রথমেই বলে দিয়েছি পলিটিক্যালি এনফোর্সেবল, নট লিগালি এনফোর্সেবল। নেক্সট, এ ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট বলতে একটা স্টেট, ভালো একটা স্টেট। তো ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এমবডি, অর্থাৎ মৌলিক অধিকার এবং আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল দুটো মিলে, ঠিক আছে, একটা স্কিম তৈরি করে, যেটা আমাদের ভারতবর্ষকে ট্রুলি ওয়েলফেয়ার কান্ট্রি তৈরি করবে বা স্টেট তৈরি করবে। এটাই হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট। এইটুকু থাকবে? না 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 না, পড়াটাই পড়াবো, বুঝ করুন। আরে এতটা নেওয়া যাবে না, আগের দিন ওটা এখনো মুখস্থ করিনি। এটা আরেকটুখানি আর একটু নেওয়া যাবে না। এই বল না শ্রেয়া, তুই পারবি তো? আচ্ছা, তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এই কদিন আগে একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করছিলাম, প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ বলতে গেলে দু ধরনের গভর্নমেন্ট হয়, একটা প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে রাষ্ট্রপতি শাসন চলে যেমন ইউএসএ, আর একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে প্রেসিডেন্ট শাসন চলে, প্রাইম মিনিস্টারের শাসন চলে, যেটা আমাদের দেশ। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। The Constitution of India established parliamentary form of government of both central and the state. Central এবং স্টেটে parliamentary form of government আছে। The government is responsible to the legislature. Government কিন্তু always যারা ল তৈরি করে তাদের কাছে দায়বদ্ধ। The president is the constitutional head of the state. President হচ্ছে কনস্টিটিউশনের হেড।
এবং the member of the Lok Sabha are elected by the people directly for a period of 5 বছর 5 years। অর্থাৎ লোকসভার যারা মেম্বার, ঠিক আছে, একটু আগেই বলেছি 545টা সিট, লোকসভার যারা মেম্বার তারা কি হয়, তারা ডাইরেক্টলি ইলেক্টেড হয়, মানে জনগণ ভোট দিয়ে তাদেরকে জেতায়, এবং ক বছরের জন্য জেতায়, 5 বছরের জন্য জেতায়। এটা গেল। নেক্সট, ফ্লেক্সিবিলিটি, রিজিডিটি। রিজিড মানে দৃঢ়, ফ্লেক্সিবল মানে নমনীয়। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যে খুব মানে রিজিড তাও না, মানে চেঞ্জ করা যায় না এমনও না, চাইলে চেঞ্জ করা যায়, আবার খুব সহজেই যে চেঞ্জ করা যায় সেটাও না, ঠিক আছে। অর্থাৎ বলতে গেলে চেঞ্জ করা যে খুব শক্ত তাও না, আবার চেঞ্জ করা যে খুব সোজা তাও না, দুটোই আছে। তো এখানে বলছে রিটেন কনস্টিটিউশন ইজ জেনারেলি সেড টু বি রিজিড। সাধারণত আমরা জেনে রাখবো সংবিধান যখন লিখিত হয় তখন সেটা রিজিড হয়, কিন্তু আমাদের দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দো রিটেন ইজ সাফিসিয়েন্টলি ফ্লেক্সিবল। আমাদের কনস্টিটিউশন কিন্তু বলতে গেলে খুব সহজেই চেঞ্জ করা যায়। তো দেয়ার আর ফিউ প্রভিশন, কিছু প্রভিশন আছে যেখানে which can be amended by special majority। স্পেশাল মেজরিটি মানে কি? 2 আর 3, 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ। ওই যে আমি বলছিলাম তখন যে যতগুলো সিট তাকে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ, ওটাকে বলে স্পেশাল মেজরিটি। অর্থাৎ কিছু প্রভিশন আছে যেই সমস্ত প্রভিশন চেঞ্জ করতে গেলে স্পেশাল মেজরিটির প্রয়োজন পড়ে। দ্যাট ইজ ওয়াই, এই জন্যই ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যামেন্ডেড 108 টাইম সো ফার। সেজন্য 108 টাইম অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা গেল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। এইবার যেটা আসছে সেটা হলো বলতে গেলে ফেডারেশন অফ স্ট্রং সেন্ট্রালাইজিং এজেন্সি। আচ্ছা, ফেডারেল মানে কি আর ইউনিটারি মানে কি, এই দুটো আগে জানতে হবে। ইউনিটারি মানে হচ্ছে এক নায়কতন্ত্র, যেমন হচ্ছে চায়না, একটাই পার্টি, ঠিক আছে, অর্থাৎ সে যা বলবে সেটাই লাস্ট অ্যান্ড ফাইনাল। আর ফেডারেল মানে কি? ফেডারেল মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ অনেকগুলো দেশ জুড়ে 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 তৈরি হয়েছে। ভারতেরও তাই, অনেক ছোট ছোট খন্ড 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 জুড়ে জুড়ে তৈরি হয়েছে, এবং যেখানে অনেক পার্টি আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন কিন্তু ফেডারেল কনস্টিটিউশন, দ্যাট ইট অ্যাকোয়ার্ড ইউনিটারি ক্যারেক্টার ডিউরিং ইমার্জেন্সি। আচ্ছা, ইমার্জেন্সি কখন হয় সেটা জানতে হবে এবার। আর ইমার্জেন্সি ক ধরনের হয়? প্রথম কথা, ইমার্জেন্সি কথাটার মানে হচ্ছে যখন আমাদের দেশে অরাজকতা চালু হয়ে যায়, ল মানতে চায় না পাবলিক, তখন ইমার্জেন্সি চালু হয়। ইমার্জেন্সি কত ধরনের হয়? ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, এই তিনটে ইমার্জেন্সি হয়ে থাকে। আমি ভেতরের পার্টগুলো আর বলছি না, ভেতরের পার্টের আর দরকার নেই। তো সেক্ষেত্রে বলতে গেলে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাট ইট অ্যাকোয়ার্ড, হ্যাঁ, তো সেই জন্য আমরা এখন পর্যন্ত এইটুকু জেনে রাখি যে আমাদের যে কনস্টিটিউশন সেটা বলতে গেলে ফেডারেল, পুরো ফেডারেল নয়, পুরো ইউনিটারিও নয়। দ্য কম্বিনেশন অফ ফেডারেল অ্যান্ড ইউনিটারি ইজ দ্য ইউনিক ফিচার্স অফ কনস্টিটিউশন। অর্থাৎ ইউনিটারি এবং ফেডারেল দুটো কিন্তু একসাথে জুড়ে আছে। এইবার কি আসছে? অ্যাডাল্ট সারফেস। অ্যাডাল্ট সারফেস বলতে কি বোঝায়? অ্যাডাল্ট সারফেস বলতে যেটা বোঝায়, আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন এভরি ম্যান and woman above the 18 years of age have been given the right to elect representative for legislature। অর্থাৎ একজন 18 বছরের ছেলে মেয়ে ভোট দিতে পারবে, এটাই হচ্ছে অ্যাডাল্ট সারফেস। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। অর্থাৎ বলতে গেলে an independent and impartial judiciary with a power of judicial review has been established under constitution। অর্থাৎ আমি তোমাকে একটা কথা বলি, আমাদের কনস্টিটিউশন না তিনটে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, পিলার যাকে বলে। 1 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ, 2 নম্বর হলো লেজিসলেটিভ, 3 নম্বর হচ্ছে জুডিশিয়ারি। এক্সিকিউটিভের কাজ কি? এক্সিকিউটিভ কারা? এসডিও, বিডিও, এরা এক্সিকিউটিভ। এদের কাজ কি? এই লটাকে বাস্তবে প্রয়োগ করা, মানে অর্ডারটা পেয়ে এসডিও বিডিওরা কি করে? লটা বাস্তবে প্রয়োগ করে। জুডিশিয়ারি কি করে? ইন্টারপ্রেট করে, মানে যে কোনো লকে ব্যাখ্যা করে।
আর বলতে গেলে তোমাদের লেজিসলেটিভ কি করে, ল তৈরি করে। তো তার মধ্যে এই যে জুডিশিয়ারি মানে যেটা ইন্টারপ্রেট করে একটা লকে, এবং এবং আরেকটা জিনিস বলে দিই, এই তিনটে স্তম্ভ একে অপরের ওপর কখনোই নির্ভরশীল নয়, সবাই কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা আলাদা। So an independent and impartial judiciary with the power of judicial review has been established under Constitution of India. এবং এই যে জুডিশিয়াল রিভিউ যে জিনিসটা বা এই যে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ইম্পার্শিয়াল জুডিশিয়ারি কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের মধ্যেই মানে বলতে গেলে তৈরি হয়েছে। এবং জুডিশিয়ারি ইজ এ কাস্টোডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের কাস্টোডিয়ানটা কে, জুডিশিয়ারি। অর্থাৎ মৌলিক অধিকার ভায়োলেট হলে কোথায় যাব, কোর্টে যাব। এইবার হচ্ছে সেকুলার স্টেট, ধর্ম নিরপেক্ষ। অলওয়েজ জেনে রাখবে আমরা ধর্ম নিরপেক্ষ নই, আমাদের স্টেট ধর্ম নিরপেক্ষ, আমাদের কান্ট্রি ধর্ম নিরপেক্ষ। এ সেকুলার স্টেট হ্যাজ নো রিলিজিয়ান, আমাদের স্টেটের নিজস্ব কোনো রিলিজিয়ান নেই। যেমন তুমি পাকিস্তানে যাবে ইসলামিক কান্ট্রি, যেমন তুমি চায়নায় যাবে, চায়না এক ধরনের কান্ট্রি। আমাদের দেশ বলতে গেলে সব মিলিয়ে মিশিয়ে থাকে এখানে, এটা সেকুলার কান্ট্রি। A secular state has no religion of its own as recognized religion of the state. It treats all religion equally. এখানে সমস্ত ধর্মকেই সমানভাবে দেখা হয়। লাস্ট পয়েন্ট, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল রাইট পড়েছো, এবার ডিউটিসটা জানবে। ডিউটিস মানে কি, মৌলিক কিছু কর্তব্য আছে। যেমন তুমি জনগণ মন গান গাইলে উঠে দাঁড়াবে, যেমন তুমি যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে সম্মান করবে, যেমন তারপর যখন তুমি ন্যাশনাল ফ্ল্যাগের সামনে দাঁড়াবে স্যালুট করবে, এইগুলো তোমার ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটিজ। The fundamental duties are incorporated in Article 51A, Part 4A of the Constitution, which has been inserted in the Constitution by Constitution 42nd Amendment Act 1976. অর্থাৎ 42nd Amendment Act 1976 এ এটাকে ইনসার্ট করা হয়েছে। কোনটাকে, এই 51A Part 4A কে ইনসার্ট করা হয়েছে। অর্থাৎ এটা প্রথম থেকে ছিল না, যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু ছিল না, পরবর্তীকালে এটাকে ইনক্লুড করা হয়েছে। তারপর অ্যাকর্ডিং টু দেম the citizens are required to observe certain basic norms of democratic conduct and democratic behavior. সিটিজেনের প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে, নর্মস অফ ডেমোক্রেটিক কন্ডাক্ট, গণতান্ত্রিক মানে আচার ব্যবহারের প্রয়োজন আছে। আমাদের দেশ অলওয়েজ গণতন্ত্র, এবং গণতন্ত্র ছিল, আজও গণতন্ত্র আছে।